প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি এবং সেই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের আজকের যে বিষয় আমরা ঠিক করেছি সেটি হচ্ছে মুখের স্বাস্থ্যের সাথে দেহের স্বাস্থ্যের সম্পর্ক। আমাদের সাথে অতিথি যিনি আছেন তার সাথে পরিচিত করিয়ে দেব, তবে তার আগে জানিয়ে রাখতে চাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করতে পারেন এবং সেই প্রশ্নটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তাহলে চলুন আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হওয়া যাক। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, 21শে পদকপ্রাপ্ত অনারারি সিনিয়র কনসালটেন্ট, ডেন্টাল বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ। তিনি একই সাথে প্রতিষ্ঠাতা সভাপতি মানস মাদকদ্রব্য নেশানিরোধ এবং তিনি সদস্য জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্সের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকে আমরা যে এই বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে মুখের স্বাস্থ্যের সাথে দেহের স্বাস্থ্যের সম্পর্ক। যখন আসলে এই বিষয়টি আমরা বলি, শুরুতেই যে ব্যাপারটি আসলে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে মুখের স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? মুখের স্বাস্থ্যটা এমনই একটা অঙ্গ আমাদের দেহের, যেটার সঙ্গে আমাদের সমস্ত দেহের একটা সম্পর্ক রয়েছে, এবং সেই স্বাস্থ্যটা যদি ভালো থাকে তাহলে আমাদের দেহটাও ভালো থাকবে। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, মাউথ ইজ দ্য গেটওয়ে টু ইয়োর হেলথ। বাংলায় বলা হয় মুখই স্বাস্থ্যের প্রবেশ পথ। অর্থাৎ মুখের স্বাস্থ্য ভালো রাখলে আমরা দেহের স্বাস্থ্যটা ভালো রাখতে পারবো। তার জন্য ওরাল ক্যাভিটিটা আমাদের জন্য, বা মুখের গহ্বরটা আমাদের জন্য খুবই জরুরি। রক্ষণাবেক্ষণ, প্রতিপালন এবং প্রতিরোধ, পরিচর্যা, এই সবই কিন্তু নির্ভর করে আমাদের দেহের স্বাস্থ্যের উপর। সুতরাং আমরা মুখের স্বাস্থ্য যদি ভালো রাখি, দেহের স্বাস্থ্য ভালো থাকবে। পরবর্তীতে আমি বিভিন্ন রোগ নিয়ে যখন কথা বলবো তখন এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সাধারণত আপনাদের কাছে যখন রোগীরা আসেন, ওনারা কি কি ধরনের উপসর্গ নিয়ে আসেন? বিশেষত আমাদের দেশে যে উপসর্গগুলো নিয়ে আসেন সেগুলো হচ্ছে মাড়ির রোগ, পেরিডন্টাল ডিজিজ। এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিঞ্জিভাইটিস, যেটাকে মাড়ি থেকে সামান্য আঘাতেই রক্তক্ষরণ হয়, বা অনেকে ব্রাশ করলেই দেখা যায় যে না, মাড়ি থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, মুখে দুর্গন্ধ হয়, মাড়ি ফুলে যায়, এই ধরনের সমস্যা নিয়ে আসেন। আর এই জিঞ্জিভাইটিসটা যখন দীর্ঘদিন আমাদের মুখের মধ্যে থাকে, মানে চিকিৎসাবিহীন অবস্থায়, তখন সেটা পেরিডন্টাইটিস হয়ে যায়। অর্থাৎ মাড়ির চারপাশের যে পেরিডন্টাল স্ট্রাকচারসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ পেরিডন্টাল মেমব্রেন, এলভুলার বোন, যে হাড়ের উপরে দাঁতটা বসানো, সেগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, ফলে দাঁতটা আস্তে আস্তে নড়বড়ে হয়ে যায়, পেরিডন্টাইটিস হয়ে যায়, এবং সেখান থেকে পুঁজ নির্গত হয়, মুখে দুর্গন্ধ হয় এবং দাঁত অকালে হারাতে হয়। এই একটা প্রধান রোগ নিয়ে সাধারণত মানুষ আমাদের কাছে আছে। আর সেকেন্ডলি যেটা আসে সেটা হচ্ছে ডেন্টাল কেরিস, যেটা বাঙালিরা একসময় আমাদের দেশে বলতো যে দাঁতের পোকা। অর্থাৎ পোকাটা বলতে তো এখন পর্যন্ত আমাদের বিজ্ঞানের ইতিহাসে কোনো কিছু আবিষ্কার করা যায়নি। সেই ধরনের পোকা, যারা বেদিনীরা যেগুলো কলা পাতার মধ্যে পোকা এনে দাঁত থেকে দেখায়, সেগুলো ধরনের পোকা বিজ্ঞান এখনও পায়নি। এগুলো হচ্ছে সবই হাতের কারসাজি। তবে বৈজ্ঞানিকভাবে যেগুলো আমরা বলি যে এটা হচ্ছে এক ধরনের ক্ষয় রোগ, দন্তক্ষয় বলি, ডেন্টাল কেরিস। এইটা আস্তে আস্তে হয় কেন? আমাদের মুখের যে শর্করা জাতীয় খাবার আমরা খাই, চিনি জাতীয় খাবার খাই, সেগুলো মুখে যখন দীর্ঘক্ষণ লেগে থাকে, লং টাইম, যেমন সকালে নাস্তা করে আমরা বেরোলাম দাঁত ব্রাশ না করে, অফিসে চলে গেলাম, এই যে দীর্ঘক্ষণ 5-6 ঘন্টা আমরা বাইরে থাকলাম, কিন্তু নাস্তাটা কিন্তু মুখেই লেগে আছে। এর মধ্যে যে শর্করা জাতীয় খাবারগুলো আছে সেগুলো মুখের এক ধরনের ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে অ্যাসিড নির্গত করে। এই অ্যাসিডটাই দাঁতের সবচেয়ে শক্ত আবরণ, যেটা এনামেল, সেটাকে ক্ষয়প্রাপ্ত করে। আপনারা জানেন যে দাঁতে কিন্তু কয়েকটা লেয়ার দিয়ে দাঁতটা গঠিত হয়। প্রথম লেয়ারটা হচ্ছে ইনামেল, হুইচ ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স অফ দ্য বডি। আমাদের দেহের যতগুলো উপাদান আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী উপাদান হচ্ছে দাঁতের এই ইনামেল, কিন্তু সেটাও ক্ষয় করে ফেলে এই অ্যাসিডটা। তারপরে দাঁতের যে ইনামেলের পরে রয়েছে ডেন্টিন, সেটা একটু সফট। তারপরে রয়েছে পাল্প চেম্বার, যেখানে দন্তমজ্জা, আমাদের শিরা উপশিরাগুলো থাকে, যেগুলো ব্লাড সাপ্লাই হয়, এবং সেখানে যখন গর্তটা যায়, ক্যাভিটিটা এক্সটেন্ড করে, তখন তীব্র ব্যথা হয়। তখন কিন্তু রোগীরা আমাদের কাছে আছে। আর 3 নম্বর যেটা আমাদের উপসর্গের কথা যেটা বললেন, সেগুলো হচ্ছে মুখের বিভিন্ন ধরনের ঘা, মানে অ্যাপথাস আলসার ইজ এ কমন আলসার। তারপরে আসতে পারে ওরাল ক্যান্ডিডিয়াসিস, ল্যাকেন প্লানাস, লিকোপ্ল্যাকিয়া, এই ধরনের হোয়াইট লেশনসগুলো কিন্তু নিয়ে
রোগীরা আমাদের কাছে আসে। হ্যাঁ, আর চতুর্থ যেগুলো আসে সেগুলো হচ্ছে যে আক্কেল দাঁতের সমস্যা, মানে দাঁতটা আক্কেল দাঁত লাস্ট যারা 18 বছর পরে যেটা উঠে সেটা বেকায়দায় উঠে, অর্থাৎ তার ঠিক সঠিক স্থানে সে উঠে না, বাঁকাতেরা হয়ে ওঠার কারণে সেখানে তীব্র ব্যথা হয়, সেসব সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আর চতুর্থ যেগুলো সেগুলো হচ্ছে যে আপনার পঞ্চম যেটা সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মুখের সমস্যা, যেগুলো বললাম যে মুখের দুর্গন্ধ, হেলিটেসিস, ব্যাড ব্রেথ, এটাও কিন্তু একটা কমন ফিচার্স। এগুলো নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে। আপনি অনেকগুলো রোগ সম্পর্কে আমাদেরকে বললেন, আমরা খুব অল্প অল্প করে আসলে সবকিছু নিয়েই জানতে চাই। তবে তার আগে আসলে যে ব্যাপারটি আজকে আমাদের বিষয়, সেটা হচ্ছে মুখের স্বাস্থ্যের সাথে দেহের স্বাস্থ্যের দেহের সম্পর্ক। স্বাস্থ্য সম্পর্ক। এই ব্যাপারটি যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন যে মুখের এই যে অনেকগুলো রোগ সম্পর্কে আপনি বলছেন, এই কোনো রোগ আসলে আমাদের শরীরের অন্যান্য কোনো রোগ বা অন্যান্য কোনো সমস্যাকে ইন্ডিকেট করে কিনা, এই ব্যাপারে যদি বলতেন। হ্যাঁ, দেখেন, আপনার ডায়াবেটিসে এমন একটি রোগ যেটা নিয়ন্ত্রণে না থাকলে অনেকগুলো কিন্তু কমপ্লিকেশনস হয়। এবং এতদিন আমরা জেনে আসছিলাম যে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে বা অনিয়ন্ত্রিত থাকলে 5টা জটিলতা হয় দেহে, যেটার মধ্যে মানে কিডনি ফেল বলা হয়েছে, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, চোখের ছানি পড়ে, অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপরে আপনার হার্ট ডিজিজ, তারপরে ব্রেন স্ট্রোক, পায়ের পচনশীল রোগ, গ্যাংগ্রিন। তো এখন কিন্তু বিজ্ঞান গবেষণা করে গত প্রায় 20-30 বছর যাবৎ এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন তারা যৌথভাবেই বলছে যে ডায়াবেটিসের 6 কমপ্লিকেশন হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ, যেটা আমি একটু আগে বললাম, মাড়ির রোগ। 5টি ছিল, এখন 6টি হয়েছে কমপ্লিকেশনস। সুতরাং মাড়ির রোগটাও কিন্তু ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন। এবং আমি বিভিন্ন ধরনের গবেষণা করেছি, বার্নেম হাসপাতাল থেকে করেছি, এবং পৃথিবীর বিভিন্ন দেশেরও গবেষণায় দেখা গেছে যে যাদের পেরিওডন্টাল ডিজিজ আছে, মুখের যে মাড়ির রোগের কথা আমি বললাম, মাড়িতে যে প্রদাহটা হয়, ইনফেকশনটা হয়, সেইটা যদি তীব্র হয় তাহলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে না। এখন একটা ডায়াবেটিক রোগীকে মনে করেন যে আপনি রেগুলার ইনসুলিন দিচ্ছেন, তার ডায়েট কন্ট্রোল করতে বলছেন, তাকে এক্সারসাইজ করতে বলছেন, 3টা ডি, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, তারপরেও তার দেখা যাচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই। তো এখন এই নিয়ন্ত্রণে নাই কী কারণে? আপনি যদি রোগীটাকে মুখটা হা করতে বলেন তাহলে কিন্তু আপনি তার লক্ষণ বা কারণটা পেয়ে যাবেন। এইটা হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ। মুখটা হা করলেই দেখা যাবে যাদের সমস্ত মাড়িগুলো ফোলা, দাঁতগুলো একটু নড়বড়ে হয়ে গেছে, একটি থেকে আরেকটি স্থান সরে গেছে। সেই সব অবিন্যস্ত অবস্থায় যখন আমরা দেখি মাড়ির রোগগুলা, তখনই আমরা বুঝতে পারি যে পেরিওডন্টাল ডিজিজটা এখানে অ্যাকিউট বা ক্রনিক পেরিওডন্টাইটিস। এবং সেইটার উপরে নির্ভর করে আমরা যদি তাকে সঠিক চিকিৎসা দিতে পারি, পেরিওডন্টাল ডিজিজের চিকিৎসা, তাহলে কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে। এবং এইটাই কিন্তু আমাদের বিভিন্ন গবেষণা, আমাদের বার্ডেম হাসপাতালের গবেষণায়, পৃথিবীর বিভিন্ন দেশের গবেষণায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে। শুধু আজকে অনুষ্ঠান যারা দেখছেন ডায়াবেটিক রোগী, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখতে চান, আপনারা যেরকম খাদ্য নিয়ন্ত্রণ করেন, আপনারা যেন নিয়মিত ব্যায়াম করেন, আপনারা নিয়মিত ওষুধ ইনসুলিন নেন বা ট্যাবলেট খান, সেরকমভাবে আপনি মুখের যত্নটাও কিন্তু আপনাকে সমান গুরুত্ব দিয়ে করতে হবে। অর্থাৎ পেরিওডন্টাল ডিজিজের ট্রিটমেন্ট যদি আপনার লাগে, আপনাকে অবশ্যই করতে হবে। সেটা একজন ডেন্টিস্টকে দেখে আপনি পরীক্ষা করিয়ে নেবেন যে আপনার পেরিওডন্টাল ডিজিজের জন্য ট্রিটমেন্ট দরকার কিনা, এবং প্রতি বৎসরে অন্তত 2বার গিয়ে ডেন্টিস্টের কাছে মুখ ও দাঁত পরীক্ষা করাবেন। আমরা সাধারণ রোগীদের শুধু একবার পরীক্ষা করতে বলি, কিন্তু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমরা 2বার 6 মাস পর পর মুখ ও দাঁত পরীক্ষা করতে বলি। কারণ অনেক সময় মুখে এই ধরনের রোগ অগোচরে থেকে যায়, রোগী হয়তো বুঝতে পারে না, কিন্তু ডেন্টিস্ট সেটা নিরূপণ করতে পারেন এবং সাথে সাথে চিকিৎসা দিয়ে দিতে পারেন, ফলে তার রোগটা নিয়ন্ত্রণে থাকবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের এই ধরনের যখন অপারেশন করা হয় বা কোনো ধরনের সার্জারিতে তাদের যেতে হয়, তখন কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হয়। এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গেলে যদি অপারেশনের আগে রোগীকে কিন্তু আমাদের অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে, এবং নিয়ন্ত্রণে আনতে গেলে তার মুখের স্বাস্থ্যটা ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। তার মানে আসলে ওতপ্রোতভাবে জড়িত, আমরা যেটা বুঝতে পারছি। ডায়াবেটিসের সম্পর্ক আপনি বলছিলেন, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে আসলে কথা বলা খুবই জরুরি, সেটি হচ্ছে মুখের স্বাস্থ্যের সাথে তামাক পাতা বা জর্দা পাতা অথবা সিগারেট অথবা সাদা পাতা অনেকে হ্যাঁ, নেন। হ্যাঁ, রাইট। এই বিষয়গুলোর কি ধরনের সম্পর্ক এবং কি ধরনের প্রভাব পড়ে এগুলো ব্যবহার করলে? দেখেন, মুখের স্বাস্থ্যের সাথে তামাক পাতা, জর্দার একটা লং টাইম মানে গবেষণা কাজে প্রমাণিত হয়েছে যে যারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তামাক পাতা খান, জর্দা ব্যবহার করেন এবং সিগারেট খান সেই সাথে, তাদের কিন্তু মুখের ক্যান্সারের
তাদের মধ্যে সংখ্যা কিন্তু অনেক বেশি অধূমপায়ীদের তুলনায় বা যারা তামাক পাতা ব্যবহার করে না তাদের তুলনায়। কারণটা হচ্ছে যে এই তামাক পাতার সঙ্গে যে ৭,০০০ রাসায়নিক পদার্থ আছে তার মধ্যে অনেকগুলা উপাদান প্রায় ৭০টির মতো কার্সিনোজেনিক, অর্থাৎ তারা ক্যান্সার সৃষ্টি করতে পারে। সেটা ধোঁয়াহীন তামাক, জর্দা, গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা, এই ধরনের ধোঁয়াহীন তামাকও হয়। আবার সিগারেট যারা খান, ধূমপান করেন, তাদের মাধ্যমে হয়। সুতরাং তামাক পাতা একদিক থেকে যেমন মুখের এই ধরনের আলসার তৈরি করে, লিউকোপ্লাকিয়া প্রথমে হতে পারে, যেটা প্রি ক্যান্সারাস লিশন। কিন্তু এইটা যখন দীর্ঘদিন থেকে যায় মুখের মধ্যে, তখন কিন্তু আস্তে আস্তে ক্যান্সারে রূপান্তরিত হয়। তার জন্য আমরা বলি এগুলোকে প্রি ক্যান্সারাস লিশন। এবং এই ধরনের ঘা যাদের মুখে ৩ সপ্তাহের বেশি থাকে, তাদেরকে অবশ্যই আমরা বলি বায়োপসি করে পরীক্ষা করিয়ে নিতে, যেটা কোন কন্ডিশনে আছে, এটা ক্যান্সারের দিকে যাচ্ছে নাকি এটা আসলে আলসারের মধ্যে আছে না প্রি ক্যান্সারাস লিশন। সুতরাং সেগুলো নিরূপণ করা কিন্তু খুবই জরুরি। আর এই ধূমপানের কারণে কিন্তু মাড়ির রোগ যাদের আছে তাদের কিন্তু আরও রোগটা ত্বরান্বিত হয়। এবং যারা দাঁতের বিভিন্ন ধরনের শল্য চিকিৎসা করে, মানে দাঁত উঠাতে হয় বা দাঁতের মাড়ির চিকিৎসা করতে হয়, বিভিন্ন ধরনের সার্জারি হয়, তাদের ক্ষেত্রে যদি আমরা ধূমপানটা বন্ধ না করে তার দাঁতটা তুলে দিই বা সার্জারি করি, তাহলে কিন্তু মুখের ঘাটা শুকাবে না, অর্থাৎ ডিলেইড হিলিং হবে। এবং তখন কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন, ড্রাই সকেট সহ নানা ধরনের সমস্যা হতে পারে। সুতরাং তামাক পাতার জর্দা যারা ব্যবহার করেন তাদেরকে দাঁতের চিকিৎসার সময় যখন ডেন্টিস্ট কাছে তিনি আসবেন, তাকে অবশ্যই একটা কাউন্সেলিং করতে হবে। আমি তো প্রতিটি রোগীকে ইতিহাস যখন নেই, তখন যদি আমি জানতে পারি যে তিনি ধূমপায়ী বা তিনি জর্দা ব্যবহার করেন, আমি শুধু সাথে সাথে তাকে একটা শর্ট কাউন্সেলিং করি এবং ধূমপানের ক্ষতিকর দিকগুলো তাকে বুঝিয়ে দিই। ধূমপানের ক্ষতিকর দিক, তামাক পাতার ক্ষতিকর দিক তো সবাই জানে, এটা সর্বজন স্বীকৃত। কিন্তু তারপরেও মানুষ কিন্তু এটা নেশার জন্য করে, কিন্তু এই নেশার জন্য করে বলে এটা ড্রাগ এডিকশনের মতো। এখন তাকে এটা কাউন্সিলিং করা, তাকে মোটিভেশন করা কিন্তু খুবই জরুরি এবং আস্তে আস্তে তাকে বুঝিয়ে দেওয়া যে কাজটা আমি করি। এবং প্রতিটি ডেন্টিস্টের কিন্তু এটা করা উচিত। এবং আমরা প্রয়োজন বোধে সেসব রোগীদেরকে আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছেও পাঠাই, যাতে কি তিনি একটা মনোরোগ বিদ্যা বিশেষজ্ঞের কাছ থেকে একটা কাউন্সিলিং পেয়ে আমরা ঠিক এটা ছাড়তে পারে। এখানেই আবার আপনার কাছে ফিরবো। একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, তার প্রশ্নটি আগে নেব। অবশ্যই। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। যে আমার নাম হচ্ছে সন্তোষ কুমার বর্মন, গঙ্গাছড়া, রংপুর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মুখে কখনো ঠোঁটে ঘা ওঠে, আবার কখনো দেখা যায় মাড়িতে ঘা ওঠে। এই ঘাটা কিছুদিন থাকে, থাকার পরে আবার দেখা যায় অটোমেটিক চলে যায়। অবশ্য এর মধ্যে কিছু আমি ওষুধ খাই, কখনো হাইজিয়াগোল, রিবোফ্লাভিন বা রিবোসিন এইরকম কিছু ওষুধ খাই, খাওয়ার পরে ঘাটা চলে যায়। তারপরে একটা দীর্ঘদিন পরে বা দেখা যায় যে 1 মাস 2 মাস, কখনো আবার 3-4 মাস পরে আবার ওই ঘাটা আবার দেখা যায়। এটা আমি কি করতে পারি? এখন আমি তো মানে ক্লিয়ার না, যে ব্যাপারটা আমি কি করবো, চিকিৎসা আমি কিভাবে নিলে আমার এই সমস্যাটা একবারে পুরোপুরি দূরত্ব হবে, তাদের কাছে জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার মনে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মুখের ঘা হয়, আপনার বোধহয় অ্যাপথাস আলসার জাতীয় মুখের ঘা হচ্ছে। এই ধরনের ঘায়ের বিভিন্ন ধরনের কারণ থাকে। প্রথমত তাকে ভিটামিনস লেভেলগুলো দেখতে হবে আমাদের একটা ব্লাড টেস্টের মাধ্যমে, বিশেষ করে ভিটামিন B12, ফলেট, এই ধরনের ভিটামিনসগুলো, রিবোফ্লাভিন জাতীয় ইয়েগুলো দেখতে হবে। এবং পরবর্তীতে তাকে যদি আমরা সেই ধরনের ভিটামিন রিপ্লেসমেন্টগুলো দেই, তাহলে হয়তো তিনি সুস্থ হয়ে যাবেন। আর সেই সাথে তার একটা ইতিহাস নিতে হবে যে তিনি অন্য কোনো রোগে আক্রান্ত কিনা, তিনি কোনো মানসিক চাপে আছেন কিনা, তার কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি আছে কিনা। অনেকে কিন্তু এইগুলোর থেকেও কিন্তু অ্যাংজাইটি থেকে হয়। আবার অনেকের কিন্তু হয় পরিপাকতন্ত্রের নানান ধরনের সমস্যা থাকে, যেটা আমরা বলি যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমস। সেগুলো আমরা ইতিহাস নিব, বিভিন্ন ইনভেস্টিগেশন করব এবং তার মাধ্যমে আমরা কারণটা বের করে ফেলতে পারবো। এবং যখনই আমরা কারণটা বের করে ফেলতে পারবো, তখনই কিন্তু আমরা এটাকে চিকিৎসা দিয়ে ভালো করতে পারবো। অনেক ক্ষেত্রে মুখের এই ধরনের ঘা মুখের কারণে হয় না, দেহের অন্যান্য রোগের কারণে হয়, অন্যান্য সমস্যা থেকে হয়। সুতরাং তিনি যখন ডেন্টিস্টের কাছে আসবেন, তখনই কিন্তু মুখের রোগের কারণে তার অন্য রোগ কিন্তু বেরিয়ে আসতে পারে, হয়তো ডায়াবেটিস বেরিয়ে আসতে পারে, হয়তো বা তার পরিপাকতন্ত্রের কোনো রোগ বেরিয়ে আসতে পারে। সুতরাং এইটার জন্য তাকে ওই বিশেষজ্ঞ চিকিৎসক কাছেও পাঠাতে হতে পারে। সুতরাং ওনাকে পরামর্শ দিব, আপনার ঘাটা যদি 3 সপ্তাহে বেশি থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এটা বায়োপসি করিয়ে নেবেন। বায়োপসি করলে বোঝা যাবে এটা কোন ধরনের ঘা।
এবং বিভিন্ন ধরনের ব্লাড টেস্টের মাধ্যমেও বুঝতে হবে যে এটা কোনো ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সিতে হচ্ছে কিনা। আর যদি এটা পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হয় তাহলে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠিয়ে আপনার অবশ্যই আপনি একে সুস্থ করা যাবে। সুতরাং এটা নির্ভর করছে তার সম্পূর্ণ ইতিহাস আর পরীক্ষা নিরীক্ষার উপর। আমরা ওনার সাথে কথা বলার পরে আমাদের আসলে আপনার যেই আলোচনা চলছিল সেই আলোচনা আমরা ফিরবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। আচ্ছা। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি মুখের স্বাস্থ্যের সাথে দেহের স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনছিলাম মুখের স্বাস্থ্য সম্পর্কে। বেশ কিছু রোগ সম্পর্কে আপনি আমাদেরকে বলেছিলেন যে এই রোগগুলো নিয়ে রোগীরা বেশি আসছেন। আর শুরুতেই আসলে যে ব্যাপারটা নিয়ে জানতে চাই যে মুখে দুর্গন্ধ হওয়া এটি একটি খুবই কমন প্রবলেম এবং অনেকেই ভুগে থাকেন, তারা জানেন না কি করতে হবে, কোথায় যেতে হবে। যদি কিছু পরামর্শ দিতেন এই বিষয় নিয়ে। আচ্ছা, মুখের দুর্গন্ধের প্রধান কারণ কিন্তু দুটি। একটি হচ্ছে স্থানীয় কারণ, অর্থাৎ মুখের ভিতরে যদি মুখগহ্বর যদি অস্বাস্থ্যকর পরিবেশ থাকে তাহলে কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। যেমন ধরেন ডেন্টাল প্লাক। ডেন্টাল প্লাকটা কি? সেটা হচ্ছে যে আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি তার কিছু অংশ কিন্তু আমাদের দুই দাঁতের ফাঁকে, মাড়ির নিচে, জিহ্বার উপরে লেগে থাকে। যদি আমরা ব্রাশ যদিও করি তারপরে কিন্তু কিছু খাদ্যকণা দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর কিন্তু থাকতে থাকতে একটা বিরাট আকারের খাদ্য লেয়ার তৈরি হয়, সেটাকে বলি ডেন্টাল প্লাক। সেটা যখন মুখে থাকে এবং মাড়ির সঙ্গে প্রদাহ হয় এবং প্রদাহ থেকে জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস হয়, সেখান থেকে কিন্তু মুখে একটা দুর্গন্ধ হতে পারে। আরেকটি যেটা হচ্ছে যে যারা ধূমপান করেন, তামাক পাতা, জর্দা ব্যবহার করেন, ধূমপান থেকে কিন্তু মুখের দুর্গন্ধ একটা স্বাভাবিক, প্রত্যেকেই ধূমপায়ীদের মুখে দুর্গন্ধ পাওয়া যায়। আরেকটি যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ঘা হয় কিন্তু মুখে, এবং ঘা থেকে একটা পরবর্তীতে কিন্তু এই ঘাটা বিরাট আকারে যায়, অনেক সময় ক্যান্সারে রূপান্তরিত হয়। সেই ধরনের ক্ষেত্রে কিন্তু মুখে দুর্গন্ধ হয়। এগুলো গেল স্থানীয় কারণগুলো মুখের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। আরেকটি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যার জন্য। আমাদের সাইনোসাইটিস, ইএনটি প্রবলেম কিছু আছে, ইয়ার নোজ থ্রটে যদি কোনো ধরনের প্রদাহ থাকে সেটা কিন্তু মুখের ভিতর দিয়ে দুর্গন্ধ আছে। সাইনোসাইটিস থেকে হয়তো ফ্যারেঞ্জাইটিস থেকে হতে পারে। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে কিন্তু মুখের ঘা আমরা হয়। সুতরাং এইটা হচ্ছে আরেকটি কারণের জন্য হতে পারে মুখের দুর্গন্ধ। সুতরাং একজন রোগী যখন মুখের দুর্গন্ধ নিয়ে সমস্যা নিয়ে আমাদের সামনে আসেন তখন তার সম্পূর্ণ ইতিহাসটা নেওয়াটা খুব জরুরি। তিনি অন্য কোনো রোগে ভুগছেন কিনা, তার মুখটা সম্পূর্ণভাবে পরীক্ষা করা জরুরি। সেটাতে ইতিহাস থেকে বের করা উচিত তিনি ধূমপায়ী কিনা এবং তিনি অন্য ধরনের তামাক পাতা, জর্দা ব্যবহার করেন না, অন্য কোনো ড্রাগে তিনি আসক্ত কিনা। ড্রাগ এডিকশন থেকে হতে পারে, বিভিন্ন ধরনের ড্রাগস কিন্তু আজকাল অনেকেই গ্রহণ করছে, যেগুলো আমাদের কাছে যখন রোগীরা আসে আমরা তখন বুঝতে পারি এবং ইতিহাস থেকে খুব কৌশলে আমরা বের করে নিয়ে আস্তে আস্তে দেখি কোন ধরনের ড্রাগে তিনি আসক্ত। সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রপার ট্রিটমেন্ট কিন্তু ওইভাবে আমরা দিই। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো মুখ পরিষ্কার করি, আমরা জানি যে দাঁত ব্রাশই একমাত্র মুখ পরিষ্কারের উপায়, কিন্তু দাঁত ব্রাশ কিন্তু একমাত্র মুখ পরিষ্কারের উপায় নয়। এর মধ্যে আরও কিছু উপাদান রয়েছে, যেমন ধরেন ডেন্টাল ফ্লসিংয়ের কথা আমি সবসময় বলি যে ব্রাশ করার সাথে সাথে ডেন্টাল ফ্লস যেটা বাজারে পাওয়া যায়, এক ধরনের সিল্কের সুতা, এবং সেটা দুই আঙ্গুলে পেঁচিয়ে দুই হাতের দুই দাঁতের মাঝখানে নিয়ে পরিষ্কার করা, যাতে এই যে দুই দাঁতের ফাঁকে যে খাবারগুলো লেগে থাকে সেটা কিন্তু ব্রাশ পরিষ্কার করতে পারে না, সেটা কিন্তু ডেন্টাল ফ্লসের মধ্যে পরিষ্কার হয়, সেটা পরিষ্কার করতে হবে। ওইটা লেগে থেকে থেকে কিন্তু মুখে দুর্গন্ধ হয়। আরেকটি যেটা আমি বলি যে টাং ক্লিনার, জিভ ছোলা যেটা বাংলায় বলা হয়, এক ধরনের প্লাস্টিকের বা এক ধরনের স্টেনলেস স্টিলের এক ধরনের স্টিক পাওয়া যায়, যেটা ব্যান্ড করে একদম গলার কাছে নিয়ে স্ক্র্যাপিং করে জিহ্বার উপর দিয়ে পরিষ্কার করতে হয়, জিহ্বা পরিষ্কার করতে হয়। কারণ আমাদের জিহ্বাটার উপরে অসংখ্য লক্ষ লক্ষ ফিলিফর্ম প্যাপিলা রয়েছে, যেগুলো লোমকূপের ভিতরে খাদ্যকণাগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে লক্ষ লক্ষ জীবাণু পাওয়া যাবে, সেগুলো কিন্তু জমে থাকে। এই খাদ্যকণা থেকে এক ধরনের গ্যাস তৈরি হয় যেটাকে বলা হয় ভলাটাইল সালফার কম্পাউন্ড। এই গ্যাসটাই কিন্তু দুর্গন্ধের কারণ। এবং যাদের মুখে দুর্গন্ধ হয় তারা, আমরা যখন পরীক্ষা করি তার জিহ্বাটা আমি দেখাতে বলি, এবং জিহ্বার উপরে যদি দেখা যায় যে কোটিং নর্মাল না, একটা জিহ্বা কিন্তু একটা নর্মাল একটা কালার থাকে, কিন্তু যাদের কোটেড জিহ্বা তাদের কিন্তু দেখবেন হলুদ বিবর্ণ হয়ে রয়েছে এবং
খুবই সাদা একদম পরতের মতো রয়েছে, শহর পরে আছে, সেই ধরনের লেয়ার যখন থাকবে তখন বুঝতে হবে যে এর থেকে মুখের দুর্গন্ধ হচ্ছে, এবং তাকে সেই প্রপারলি সেই ওরাল হাইজিনটা কীভাবে তিনি মেনটেন করবেন সেটা তাকে পরামর্শ আমরা দিই। ধূমপানের অভ্যাস থাকে সেটা ছাড়তে বলি, এবং মুখে যদি পেরোডন্টাল কোনো ডিজিজ থাকে সেগুলো আমরা ট্রিটমেন্ট করে দিই, এবং সেগুলো পরেও যদি তার মুখে দুর্গন্ধ থাকে তাহলে আমরা কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্পেশালিস্টের কাছে, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছে আমরা রেফার করি যে তার অন্য কোনো সমস্যার থেকে মুখে দুর্গন্ধ হচ্ছে কিনা। তারপরে আমরা তাকে ইএনটি স্পেশালিস্ট কাছে রেফার করি, তার কোনো সাইনোসাইটিস থেকে এটা হচ্ছে কিনা, ফ্যারেঞ্জাইটিস থেকে সেটা হচ্ছে কিনা মুখের দুর্গন্ধ। এক ধরনের রোগীদের কিন্তু ক্রনিক অ্যালার্জি ডিজিজ আছে, যেগুলো তাদের সর্বক্ষণই সাইনোসাইটিস থাকে এবং অ্যালার্জি থেকে তাদের কিন্তু নাক বন্ধ থাকে, অনেক সময় নাকে সর্দি হয়, এবং এগুলোর থেকে কিন্তু মুখের দুর্গন্ধ হতে পারে। সুতরাং সব কিছু বিচার বিশ্লেষণ করে ইতিহাস নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন রোগীকে আমরা শনাক্ত করতে পারি কী কারণে তার মুখের দুর্গন্ধ হয়েছে, এবং সেইভাবে প্রপার ট্রিটমেন্ট দিলে তিনি সুস্থ হয়ে যাবেন। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমার নাম বাচ্চু খান, আমি সাতক্ষীরা থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি। প্রশ্নটা হচ্ছে যে আমাদের ডায়াবেটিস, বর্তমানে আমার ডায়াবেটিস হচ্ছে 17 পয়েন্ট, এবং মাঝে মধ্যে আমার মাড়ি ফুলে, এবং দাঁত অনেকটা দাঁত আমি ফেলেও দিছি, এবং এখন যে দাঁতগুলো আছে তার ভিতরে 4-5টা দাঁত নড়তেছে। তা আমি এখন বর্তমানে আমি যে পেস্টটা ব্যবহার করি সে পেস্টটা হচ্ছে আপনার মেডিকেয়ার ডিএক্স, কিন্তু এটা ব্যবহার করা ঠিক আছে কিনা বা আর কোনো পেস্ট ব্যবহার করব কিনা এটা একটু আমি ডাক্তার সাহেবের কাছে একটু প্রশ্ন করছিলাম। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে দেখেন, আপনার যে ডায়াবেটিস বললেন অনেক আনকন্ট্রোল, কিন্তু আপনার সুগার লেভেল অনেক বেশি। আপনার প্রথম কাজই হবে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে আনার জন্য আপনি একজন বিশেষজ্ঞ ডায়াবেটোলজিস্টের কাছে যাবেন। তিনি আপনাকে পরামর্শ দেবেন কি করলে আপনার এই আনকন্ট্রোল ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে। হয়তো ইনসুলিন তাকে দিতে হতে পারে বা ট্যাবলেটের পরিমাণটা বাড়াতে হতে পারে, যেটাই হোক তিনি হয়তো সেটা করবেন। কিন্তু একমাত্র ইনসুলিন বাড়ালেই বা ট্যাবলেট দিলেই যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে তা কিন্তু নয়। আপনি ধূমপায়ী যদি হন তো আপনার ধূমপান বন্ধ করতে হবে। আপনি যদি নিয়মিত ব্যায়াম না করে থাকেন, আপনি প্রতিদিন অন্তত 30 মিনিট জন্য ব্যায়াম করতে হবে। আপনার খাদ্য নিয়ন্ত্রণের যে চার্টটা ডায়েটিশিয়ান আপনাকে করে দিয়েছেন সেটা আপনি ফলো করছেন না, সেটা কিন্তু জরুরি। সুতরাং সব কিছু আপনাকে 3টা ডি, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, 3টা ডিকে যদি আপনি মেনটেন করেন তাহলে ডায়াবেটিসটা সুনিয়ন্ত্রণে আসবে। এবং ডায়াবেটিস যখন আপনার নিয়ন্ত্রণে আসবে তখন কিন্তু মাড়ি যে ফুলাটা আপনি বলছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে কিন্তু আপনার মুখের মাড়িতে যে প্রদাহটা আছে সেটা কিন্তু দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে গেছে। এইটাকে কন্ট্রোলের জন্য আমরা বলি ডায়াবেটিসটা, পেরোডন্টাল ডিজিজটা একটা 2-ওয়ে ট্রাফিক। অর্থাৎ এইটা মাড়ি রোগটা বাড়লে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে না, আবার ডায়াবেটিস অনিয়ন্ত্রণে থাকলে মাড়ি রোগটা বেড়ে যাবে। সুতরাং দুটাকে কিন্তু আমাকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। এখন আমি তাকে ডায়াবেটিসলজিস্টের কাছে পাঠাবো, একদিকে তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তার কাছে পরামর্শ নেবেন, আবার আমার কাছেও আসবেন, আমি তখন তার মাড়ির চিকিৎসা করে দেবো। সুতরাং দুটার চিকিৎসা তার প্যারালালি যেতে হবে, তাহলে কিন্তু তার এই মাড়ি রোগের যে সমস্যাটা আছে সেটা তার ভালো হবে। আর এখানে টুথপেস্টের কোনো একটা বিরাট ভূমিকা নেই যে কোন টুথপেস্টটা ব্যবহার করলে আপনি মাড়ি রোগটা ভালো হয়ে যাবে। প্রপার কথা হচ্ছে যে আপনি দুবেলা দাঁত ব্রাশ করছেন কিনা, ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করছেন কিনা, আপনি কোনো ক্লোরহেক্সিডিন জাতীয় বা পবিসেপ জাতীয় মাউথওয়াশ ব্যবহার করছেন কিনা। যদি এই ধরনের ক্লোরহেক্সিডিন, পবিসেপ যদি মাউথওয়াশ আপনি ব্যবহার না করে থাকেন, আপনি সেটা ব্যবহার করা শুরু করে দেন আজকে থেকে, সেটা বাজারে পাওয়া যায়। যদি সেটা নাও পান, আপনি অল্প গরম জলের কুলিকুচি করেন, সেটাও আপনি করতে পারেন। এবং আপনি ডেন্টিস্টকে খুব তাড়াতাড়ি দেখান যাতে করে তার মাড়ির রোগটাও আপনার সেটা চিকিৎসা করে আপনাকে আবার স্বাভাবিক করে দিতে পারে। আমাদের সময় হয়ে গেল, আরও একটি ছোট্ট বিরতি নেবার। দর্শক, ছোট্ট আরেকটি বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে কথা বলছি মুখের স্বাস্থ্যের সাথে দেহের স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে কিছু রোগ সম্পর্কে শুনছিলাম, এবার একটু জানতে চাই হৃদরোগের সাথে মুখের স্বাস্থ্যের কী ধরনের সম্পর্ক বা আছে কিনা আদৌ? অবশ্যই। দেখেন, ইদানিংকালে বিভিন্ন গবেষণায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে যাদের মুখে বিভিন্ন ধরনের প্রদাহ থাকে, যেমন পেরোডন্টাল ডিজিজ একটা প্রদাহ,
আর যাদের ডেন্টাল ক্যারিজের কারণে চিকিৎসার অভাবে সেই দাঁতটি বিনা চিকিৎসায় যখন আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যায়, তখন যেটা মাড়ির সেই গোড়াতে অর্থাৎ দাঁতের গোড়াতে অ্যালভোলার অ্যাবসেস তৈরি হয়, পেরিয়াপিক্যাল অ্যাবসেস হয়, হ্যাঁ, তখন একটা সিস্ট হয়ে যায়। এগুলা কারণে কিন্তু প্রদাহ হয়, এবং প্রদাহটা তখন রক্তের সঙ্গে মিশে গিয়ে ব্যাকটেরিয়াগুলো সেখান থেকে হার্টে চলে যায় এবং সেখান থেকে হার্ট ডিজিজ হয়। সুতরাং এটা কিন্তু মুখের রোগ থেকেও হার্ট ডিজিজ হতে পারে। আবার হার্ট ডিজিজ যাদের হয় তাদের যখন হার্টের কোনো চিকিৎসা করতে হয় তখন কিন্তু আবার ডেন্টিস্টের কাছে রেফার করতে হয়, কারণ ওই প্রদাহজনিত যে কারণটা বা দাঁতটা রয়েছে সেটা ফেলে দিতে হয়, কারণ ইনফেকশনটা তখন দূর করতে হয়, মাড়ির রোগ থাকলে সেটা চিকিৎসা করতে হয়। সুতরাং এইটাও কিন্তু টু ওয়ে প্যাসেজের মতো, সুতরাং একটা সম্পর্ক রয়েছে। আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলতে চাই, যারা প্রেগনেন্ট হতে চাচ্ছেন বা গর্ভধারণ করতে চাচ্ছেন বা সন্তান নিতে যাচ্ছেন, তাদের জন্য বলতে চাই, তাদের কিন্তু পরবর্তীতে এই পেরিওডন্টাল ডিজিজ থেকে সন্তানের উপর একটা প্রভাব পড়তে পারে। সুতরাং গর্ভধারণের আগে একজন ডেন্টিস্টকে দেখিয়ে তিনি মাড়ি তার সুস্থ স্বাভাবিক আছে কিনা সেটা পরীক্ষা করে নেবেন। যদি তার পেরিওডন্টাল ডিজিজ থাকে তার চিকিৎসা করবেন, ডেন্টাল স্কেলিং এবং প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্টগুলো করবেন যাতে মাড়িতে কোনো প্রদাহ না থাকে। কারণ গবেষণায় দেখা গেছে মাড়ির প্রদাহজনিত কারণে যারা সন্তান ধারণ করেন তাদের কম ওজনের শিশু হয়, বিকলাঙ্গ শিশু হয় এবং নানা ধরনের জটিলতা হয়। সুতরাং গর্ভধারণ যারা করছেন তাদের জন্য আমাদের পরামর্শ হবে, আপনি গর্ভধারণের আগে যেমন আপনার ডায়াবেটিসটা পরীক্ষা করেন, এটা কিন্তু এখন করা হয় যে গর্ভধারণের আগে ডায়াবেটিস হয়, কারণ জেস্টেশনাল ডায়াবেটিস বলে একটা কথা আছে, গর্ভধারণ সময়ের ডায়াবেটিস, সেটা যেমন জটিলতা সৃষ্টি করে তেমনি মুখের বিভিন্ন রোগের কারণে কিন্তু গর্ভের সন্তানের উপরে প্রভাব পড়তে পারে। সুতরাং গর্ভধারণের আগে একজন ডেন্টিস্টকে দেখে মুখ ও দাঁত পরীক্ষা করে নেবেন যে আপনার কোনো ধরনের প্রদাহ আছে কিনা। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আসলে দর্শকদেরকে জানিয়েছেন। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আসলে মনে করি যে দুবেলা আমরা দাঁত ব্রাশ করছি এটাই যথেষ্ট। আসলে পুরো আমরা যদি মুখের স্বাস্থ্য নিয়ে ভাবি, ঠিক কিভাবে যত্ন নিতে হবে, কতদিন পর পর আসলে আমাদের যদি ফলো আপ বা চেক আপের দরকার হয় সেটা আমাদের কতদিন পর পর করতে হবে, ওভারঅল আমাদেরকে যদি একটা ধারণা দিতেন। ভালো একটা প্রশ্ন। দেখেন, মুখের যত্নের জন্য আমরা দাঁত ব্রাশের কথা আপনি বলছেন, আমরা দুবেলা ব্রাশ করব, অবশ্যই সেটা ব্রাশের সময়টা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নয়, ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে। অর্থাৎ আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, আমরা মুখ পানি দিয়েও ধুয়ে ফেলতে পারি, কিন্তু মুখটা পানি দিয়ে ভালো করে ধুয়ে আমরা নাস্তাটা যখন করব তারপরে কিন্তু ব্রাশটা করে অফিসে যাব বা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পাঠাবো। সুতরাং আমরা যে সকালে নাস্তাটা করছি নাস্তার টেবিলে বসে, তারপরে অবশ্যই আমরা বাথরুমে যাই বা বেসিনের সামনে গিয়ে ব্রাশটা করাটা কিন্তু একটা অত্যাবশ্যক কাজ। কারণ এই মুখে খাদ্যকণা যদি লেগে থাকে এবং এই 4-5 ঘন্টা বা 6 ঘন্টা সময় যখন আমরা বাইরে থাকি, তখন কিন্তু খাদ্যকণাগুলো অ্যাসিড তৈরি করে এবং দাঁতের ক্ষয় করে, প্রদাহ হয়, ডেন্টাল প্লাক তৈরি হয়, এটা একটা বিষয়। আর রাতে ঘুমোতে যাবার আগে, খাবার পরে আফটার ডিনার আমরা ব্রাশ করে ঘুমোতে যাব। ওই বিছানায় শুয়ে কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে না, বা শিশুদেরকেও বিছানায় কোনো ফিডার দেওয়া যাবে না বা কোনো চকলেট খাওয়ানো যাবে না। অর্থাৎ বিফোর গোয়িং টু বেড এট নাইট আপনার হচ্ছে লাস্ট কাজ হচ্ছে ব্রাশ করে ঘুমোতে যাওয়া, এরপরে কোনো খাদ্য গ্রহণ না। সুতরাং আমরা দুবেলা ব্রাশ করছি, সকালে নাস্তা খাওয়ার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ব্রাশের সাথে সাথে আমরা আরও 3টে জিনিস পালন করব। একটা হচ্ছে ডেন্টাল ফ্লস ব্যবহার করব। অনেকে টুথপেস্ট জাতীয় জিনিস ব্যবহার করেন যেটা বাজারে অ্যাভেলেবল, সেটা কিন্তু অনেক সময় ক্ষতি করে ফেলে। আমরা অনেক সময় জুড়ে জুড়ে টুথপেস্ট দিয়ে খোঁচাই, যার ফলে কিন্তু এখানে আবার ইনফেকশন হতে পারে এবং প্রপারলি সে খাদ্যকণা বেরও হয় না অনেক সময়। ফ্লসটা সায়েন্টিফিক্যালি একটা অ্যাপ্রুভড মেথড, যার মাধ্যমে আমরা দুই দাঁতের ফাঁক থেকে খাদ্যকণাগুলো খুব সহজভাবে বের করতে পারি। আরেকটা হচ্ছে জিভা পরিষ্কার করা, জিভ ছুলা দিয়ে জিভা পরিষ্কার। লাস্ট হচ্ছে একটা মাউথওয়াশ ব্যবহার করা, ক্লোরিক অ্যাসিড পভিসিভ জাতীয় অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, যেটা দিয়ে আমরা কুলিকুচি করে তারপরে দাঁত ব্রাশ করবো। এই নিয়মগুলো যদি পালন করি, ধূমপান, তামাক পাতা, জর্দার অভ্যাস থাকে তাহলে অবশ্যই আমাদের বর্জন করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।